ফ্রান্স কাফকাকে নিয়ে ইতিপূর্বে আমাদের আরও 3টি ভিডিও আপলোড করা হয়েছে। আজকে তার একটি বিখ্যাত গল্প এ হাঙ্গার আর্টিস্ট নিয়ে আমরা আলোচনা করছি। শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় শ্রোতা। গল্পটির সারাংশ এবং বিশ্লেষণ শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে আমরা এ হাঙ্গার আর্টিস্ট গল্পের সারাংশ দিয়ে শুরু করছি। একজন মানুষ উপোস করে, অর্থাৎ অনশন করে, এবং সে 40 দিন পর্যন্ত না খেয়ে থাকে। তাকে বলা হয় অনশন শিল্পী বা হাঙ্গার আর্টিস্ট। এই অনশন শিল্পীদের দুর্দিন চলছে। আগে নিজে অনশনের প্রদর্শনী নিজের উদ্যোগে আয়োজন করলেও যেখানে অনেক টাকা কামানো যেত, এখন তা অসম্ভব। সময়ের পরিবর্তনের সঙ্গে মানুষের অনশন শিল্পের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। আগেকার অনশন শিল্পীকে নিয়ে শহরের মানুষ মেতে থাকত। শহরের সবাই প্রতিদিন অন্তত একবার অনশন শিল্পীকে দেখতে যেত, কিন্তু আজকাল তেমন উদ্দীপনা দেখা যায় না। তার অনশনের শেষের দিকে শিক দেওয়া ছোট খাঁচাটার সামনে বিশেষ সংরক্ষিত আসনগুলোতে লোকজন বসে থাকত সারাদিন ধরে। এমনকি রাতের বেলাও শো চলত। টর্চের আলো জ্বালিয়ে শোর চটক বাড়িয়ে তোলা হতো। যেদিন আবহাওয়া ভালো থাকতো, খাঁচাটা বাইরে বয়ে আনা হতো। ওভাবে বিশেষ করে বাচ্চাদের জন্য অনশন শিল্পীকে দেখানোর ব্যবস্থা হতো। বড়দের কাছে যেখানে অনশন শিল্পী এক ধরনের তামসার বিষয় ছিল। শিশুরা মুখ হা করে নিরাপদে থাকত। তারা দেখত খাঁচার ভেতরে বিছানো খড়ের উপর বসে আছে একজন উপবাসী মানুষ। কালো সাঁতারের পোশাক পরা এই দুর্বল শরীর, পাঁজরের হাড়গুলো বেরিয়ে আছে এবং এই শিল্পীকে অদ্ভুত রকমের দেখাতো। সে মাথা নাড়াতো বিনয়ের সঙ্গে, মাঝে মাঝে মৃদু হেসে জবাব দিত। কখনো খাঁচার শিকে হাত রাখত যাতে শিশুরা ছুঁয়ে দেখতে পারে। উদ্যোক্তারা এই অনশন প্রদর্শনীর আয়োজন করত এবং এর জন্য ম্যানেজার থাকত, পাহারাদার থাকত। টিকিট কেটে দর্শকরা আসতো দেখার জন্য। পাহারাদার থাকত যাতে আর্টিস্ট কোনোভাবেই কিছু খেতে না পারে। এই পাহারাদার হিসেবে নিয়োগ দেওয়া হতো শহরের কসাইদেরকে। প্রতি শিফটে 3 জন পাহারা দিত। রাতে পাহারার সময় তারা তাস খেলত, তবে মাঝে মাঝে খুব বিরক্ত করত। 40 দিনের অনশনের শেষের দিকে শিল্পী খুব দুর্বল হয়ে পড়ত। অনশন শিল্পীর পাশে ওরা খাওয়া দাওয়া করত, কিন্তু কিছু লোক ভাবত ওদের এভাবে খাওয়ার মধ্যে ষড়যন্ত্র আছে, শিল্পীকে প্রলুব্ধ করা হতো। কিন্তু তাতে শিল্পীর কিছু যেত আসতো না। ধীরে ধীরে শিল্পী রোগা হয়ে যেত। ওই দৃশ্য সহ্য করতে না পারার কারণে অনেকে আফসোসের সঙ্গে তার প্রদর্শনীতে আসতো না। পক্ষান্তরে শিল্পী ভাবত পৃথিবীর সবচেয়ে সহজ কাজ হলো উপোস থাকা বা অনশন করা। যে কোনো শহরে অনশন প্রদর্শনীর উপরে মানুষের আগ্রহ প্রচারণা আস্তে আস্তে বাড়িয়ে মোটামুটি 40 দিন পর্যন্ত রাখা যেত। কিন্তু এরপর দর্শক সংখ্যা কমতে শুরু করত। দর্শক উপস্থিতি দেখা যেত ধূপ করে পড়ে গেছে। স্বাভাবিক যে শহর ও অঞ্চল ভেদে এই হিসাবের অল্প স্বল্প তারতম্য হতো, কিন্তু মোটের উপর ওটাই নিয়ম ছিল যে 40 দিনই সর্বোচ্চ সীমা। অতএব তাই 40তম দিনে খোলা হতো ফুলে ফুলে ভরে থাকা খাঁচার দরজা। উৎসাহী দর্শকের ভিড়ে ভরে যেত প্রদর্শনীর পুরো এলাকা। সামরিক বাদ্যযন্ত্র দিয়ে দলে বাজনা বাজাতো। 2 জন ডাক্তার খাঁচার ভেতরে ঢুকত অনশন শিল্পীর শরীরের প্রয়োজনীয় মাপঝোঁক নিতে। মেগাফোনের সাহায্যে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে ঘোষণা করা হতো ফলাফল। তার সবশেষে 2 তরুণী এসে এগিয়ে আসতো। ওরা খুশিতে আটকানা যে ওদের উপরে এই দায়িত্ব পড়েছে। ওদের কাজ অনশন শিল্পীকে খাঁচা থেকে বের করে আনা এবং তারপর কয়েক কদম হেঁটে তাকে একটি ছোট টেবিলের কাছে নিয়ে যাওয়া। ওটাতে
যত্ন করে সাজিয়ে রাখা হতো অনেক দিন না খাওয়া কোনো মানুষের জন্য উপযোগী কিছু খাবার। সাধারণত তাকে 40 দিনের বেশি উপবাস করতে দেওয়া হতো না, কারণ এরপর দর্শকের আগ্রহ কমে যেত, ব্যবসায়িক লাভও কমে যেত দারুণভাবে। কিন্তু হাঙ্গার আর্টিস্ট এতে অসন্তুষ্ট। তার বিশ্বাস তিনি 40 দিনের চেয়েও অনেক বেশি সময় অনায়াসে উপবাস করতে পারতেন। তিনি মনে করতেন তাকে জোর করে থামিয়ে দেওয়া হচ্ছে বলে তার শিল্পীর প্রকৃত মহিমা প্রকাশ করতে পারছিলেন না। সময়ের সঙ্গে মানুষের রুচি বদলে গেল। উপবাস প্রদর্শনীর জনপ্রিয়তা একদম কমে গেল। তখন তিনি একটি সার্কাসে যোগ দিলেন, কিন্তু সেখানেও সুবিধা করতে পারলেন না। অনশনের প্রতি মানুষের আগ্রহ বলতে গেলেই নেই। তিনি অবহেলায় খাঁচার ভেতর পড়ে থাকতেন। সার্কাসের দর্শকরা পাশের খাঁচার বন্য প্রাণীদের দেখতেই বেশি আগ্রহী হতো। ধীরে ধীরে সবাই তাকে ভুলে গেল, কিন্তু এরপরও শিল্পের ধ্যানে ও জ্ঞানের কারণে তিনি নিজের অজান্তেই দীর্ঘদিন উপবাস করতে থাকেন। একসময় তাকে প্রায় মৃত অবস্থায় খুঁজে পাওয়া গেল। মৃত্যুর আগে তিনি বললেন যে তিনি কখনো এমন খাবার খুঁজে পাননি যা তার ভালো লাগতো, তাই উপবাস করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। সার্কাস পার্টিতে তার মৃত্যুর পর একই খাঁচায় একটি শক্তিশালী প্রাণবন্ত চিতাবাঘ রাখা হলো। এই চিতাবাঘকে দেখার জন্য দর্শকের ভিড় বেড়ে গেল। চিতাবাঘের উদ্যম শক্তি ও স্বাভাবিক জীবন প্রবাহ দর্শকদেরকে মুগ্ধ করত এবং তারা ভিড় করে তাকে দেখত। চিতাবাঘকে দেখার জন্য মানুষের ভিড় ক্রমে বেড়ে যেতে লাগলো। আসুন এবার গল্পটার বিশ্লেষণ করা যাক। আসলে এটি একটি ইতিহাসভিত্তিক গল্প, কারণ একসময় উপবাস শিল্প হিসেবে বিভিন্ন দেশে প্রদর্শনীর আয়োজন করা হতো। তবে আমরা কাফকার শিল্পের কারুকাজ নিয়ে কথা বলছি। গল্পটি প্রকৃত শিল্পী ও সমাজের মধ্যে দূরত্ব, স্বীকৃতির ক্ষণস্থায়ী প্রকৃতি, মানুষের অস্তিত্বগত একাকিত্ব এবং এমন এক জীবনের ট্র্যাজেডি যেখানে মানুষ নিজের প্রকৃত আকাঙ্ক্ষার সঙ্গে পৃথিবীর কোনো মিল খুঁজে পায় না। শিল্পী ও সমাজের চিরন্ত সংঘাত। হাঙ্গার আর্টিস্টের কাছে উপবাস একটি শিল্প, কিন্তু দর্শকের কাছে তা কেবল বিনোদন বা এন্টারটেনমেন্ট। এই দ্বন্দ্ব আজও প্রাসঙ্গিক। একজন শিল্পী নিজের সত্য প্রকাশ করতে চান, সমাজ চায় সহজে উপভোগ্য বিনোদন। অর্থাৎ সমাজ শিল্পের গভীরতা নয়, তার বাজার মূল্য বিচার করে। তারা চায় বিনোদন। শিল্পীর নিঃসঙ্গতার প্রতীক। হাঙ্গার আর্টিস্টকে কেউ বোঝে না। তিনি ক্ষুধার জন্য উপবাস করছেন না, বরং শিল্পীর পরিপূর্ণতার জন্য উপবাস করছেন। এখানে ফ্রান্স কাফকা দেখিয়েছেন যে সত্যিকার শিল্পী প্রায়ই নিজের যুগে একা। প্রকৃত শিল্প মানুষের বিনোদনের জন্য উপভোগ্য হতে পারে না। শিল্পকে ভালোবাসে উপভোগ করা মানুষের সংখ্যা খুব কম। মানুষ চায় চমকপ্রদ বিনোদনের সামগ্রী, যেমন চিতাবাঘটি একটি চমকপ্রদ বিষয়। মানুষ চায় গতিশীলতা, শৌর্য, বীর্যের প্রদর্শন, যা চিতাবাঘের মধ্যে রয়েছে। শিল্পের ব্যর্থতার ট্র্যাজেডি। একসময় উপবাস প্রদর্শনী জনপ্রিয় ছিল, পরে মানুষ সার্কাসে বাঘ সিংহ দেখতে বেশি আগ্রহী হয়ে ওঠে। অর্থাৎ সংস্কৃতি বদলে গেলে শিল্পীর মূল্য হারিয়ে যায়। বর্তমান সময়ে আমরা দেখছি শিল্পের ও রুচির দুর্ভিক্ষ। মানুষ চায় সস্তা বিনোদন। যুগের পরিবর্তনের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত হওয়ায় পূর্বেকার শিল্প অচল হয়ে যায়। শিল্পীর সাধকরা থাকে অনাহারে, তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যায়। শেষ বাক্যের গভীরতা। মৃত্যুর আগে শিল্পী স্বীকার করেন, আমি কখনো এমন খাবার খুঁজে পাইনি যা আমার ভালো লাগতো। এই একটি বাক্যকে বিশ্ব সাহিত্যের অন্যতম গভীর সমাপ্তি বলা হয়। এর অর্থ হতে পারে জীবনে কোনো অর্থ খুঁজে পাননি সেই শিল্পী, পৃথিবীতে নিজের উপযোগী কিছু পাননি তিনি,
কখনো সন্তুষ্ট হতে পারেননি। আমরা এবার দেখছি গল্পটির দার্শনিক ভিত্তি। এই গল্পকে একাধিক দর্শনের আলোকে বিশ্লেষণ করা যায়, যেমন অস্তিত্ববাদ বা এক্সিস্টেন্সিয়াল। যদিও কাফকা অস্তিত্ববাদী দার্শনিক ছিলেন না, তার রচনাতে অস্তিত্ববাদীরা গভীরভাবে গ্রহণ করেছেন। মূল প্রশ্ন হলো, আমি কে? আমি কেন বেঁচে আছি? সমাজ আমাকে কেন বোঝে না? হাঙ্গার আর্টিস্ট নিজের অস্তিত্বের অর্থ খুঁজে পান না, বেঁচে থাকাই অর্থহীন। তারপরে দেখা যাক অ্যাবসার্ডিজম। অ্যালবার্ট ক্যামো অ্যাবসার্ড ধারণা ব্যাখ্যা করেন। এই গল্প তার এক শক্তিশালী নমুনা বা উদাহরণ। মানুষ অর্থ খোঁজে, পৃথিবী অর্থ দেয় না, ফলে জন্ম নেয় অসঙ্গতি বা অ্যাবসার্ড বা উদ্ভট বিষয়ের। হাঙ্গার আর্টিস্টের উপবাস সেই অসঙ্গতিরই একটি মূর্ত প্রতীক। নৈরাশ্যবাদ বা পেসিমিজম। গল্পে মুক্তি নেই, স্বীকৃতি নেই, ঈশ্বরের উপস্থিতি নেই, শুধু ব্যর্থতা, নীরবতা, সব কিছু ক্রমে হারিয়ে যায়। একটি আদর্শিক স্থান থেকে জীবনের ব্যর্থতা হয়ে উঠতে পারে শ্রেষ্ঠ গল্প। আমাদের জীবন থেকে নিতে পারি ব্যর্থতার রসদ। মার্কেজের 100 ইয়ার্স সলিচিউড তো ব্যর্থতারই গল্প, হারানো গল্প। প্রাপ্তি বলতে কিছুই নেই। এটি আর্থার স্কপেনহয়েরের নৈরাশ্যবাদী দর্শনের সঙ্গে তুলনা করার যোগ্য। শিল্পের দর্শন, ফিলোসফি অফ আর্ট। গল্প থেকে প্রশ্ন জাগে, শিল্প কি দর্শকের জন্য, নাকি শিল্পীর নিজের সত্যের জন্য? হাঙ্গার আর্টিস্ট দর্শকের প্রশংসার জন্য উপবাস করেন না, তিনি করেন কারণ তিনি অন্যভাবে থাকতে পারেন না। এটি আর্ট ফর আর্টস সেক ধারণার সঙ্গে সংলাপে যায়, যদিও কাফকার অবস্থান আরও জটিল। শেষে চিতাবাঘের অর্থ। গল্পের শেষে হাঙ্গার আর্টিস্ট মারা যায়, তার খাঁচায় আনা হয় একটি চিতাবাঘ। চিতাবাঘ প্রাণশক্তির প্রতীক, প্রবৃত্তির প্রতীক, স্বাভাবিক জীবনের প্রতীক। দর্শক সঙ্গে সঙ্গে তাকে ভালোবাসে, অর্থাৎ সমাজ জীবনের উচ্ছ্বাসকে গ্রহণ করে, কিন্তু আত্মদেখী শিল্পীকে নয়। মানুষ ভঙ্গুরকে ভালোবাসে না, মানুষ চায় শৌর্যবীর্য। পিপুল অ্যাডমায়ার পাওয়ার। এখানে দেখা যায় যে একজন মানুষ নিজের শরীরকে বিনাশ করছে, ধনী দর্শকরা টিকিট কেটে সেই দৃশ্য উপভোগ করছে, আয়োজক তার উপভাসকে পণ্য বানিয়ে মুনাফা করছে। শিল্পী মারা গেলেও ব্যবস্থা চলতে থাকে, তার জায়গায় নতুন আকর্ষণ এনে দেওয়া হয়। এটি আধুনিক পুঁজিবাদী সমাজের একটি রূপক হিসাবেও পড়া যায়। মার্ক্সবাদী ভাষায় বলা যায়, হাঙ্গার আর্টিস্ট সমান শ্রমজীবী নিপীড়িত মানুষ, ম্যানেজার সমান পুঁজিপতি, দর্শক সমান ভোগকারী উচ্চবিত্ত বা মধ্যবিত্ত সমাজ, সার্কাস পুঁজিবাদী বিনোদন শিল্প। এখানে একজন মানুষের কষ্ট অন্য মানুষের বিনোদনে পরিণত হয়েছে, গরিবের রক্তের বিনিময়ে ধনীর আনন্দ। হাঙ্গার আর্টিস্টের দেহ যত শুকিয়ে যায়, দর্শকের কৌতূহল তত বাড়ে। এটি নির্মম শিল্প হলেও মানুষ উপভোগ করে। একজনের বিপন্ন জীবন সম্পদশালীদের কাছে ভোগ্য পণ্য। ক্ষমতাবান ও ভোগবাদীরা মানুষের দুঃখ কষ্টকে বিনোদনে পরিণত করে। আজকে শেষ করতে চাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব শীঘ্রই আবার দেখা হবে।